বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারত প্রতিবেশী সবগুলো দেশের সাথে তাদের সম্পর্ক প্রায় তলানিতে। কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরিতা কাটিয়ে উঠতে পারছে না তারা। এবার প্রতিবেশী চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ বাধা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। হঠাৎ কেন তার এই শঙ্কা? বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে কি বললেন ভারতীয় সেনাপ্রধান? ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী আগে যে মতামত ব্যক্ত করেছিলেন আবারও সেই একই মত পেশ করলেন। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তান সন্ত্রাস কর্মকাণ্ড করতে পারে। যুদ্ধের শঙ্কা যে ভারত জুড়ে তৈরি হয়েছে সেই কথা এবার নিজের মুখেই স্বীকার করে নিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আর এই যুদ্ধ দেশটিতে আঘাত হানতে পারে চীন পাকিস্তান দুই দিক থেকেই। হাসিনার সাথে সাথে তার আশ্রয়দাতা ভারতেরও 12টা বেজে গেছে। সরাসরি না বললেও এমনই ইঙ্গিত দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাখাইনের শক্ত অবস্থানে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথও খুঁজে বের করছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো সরকারের উচ্চ মহল থেকে স্বীকার করা হলো যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এর আগে সরকারের উচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি। আরাকান আর্মির সাথে কি সিদ্ধান্ত নিল বাংলাদেশ? তারা কি রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে, নাকি বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা সংকট তৈরি হবে? এছাড়াও মিয়ানমারের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে কি সিদ্ধান্ত হলো, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশ নিয়ে ভারতীয় সেনাপ্রধানের চাঞ্চল্যকর বক্তব্য, প্রতিবেশী দুই দেশের সঙ্গে যে কোনো সময় যুদ্ধের আশঙ্কা, চীন ও পাকিস্তানের একযোগে ভারত আক্রমণ করার ঘোষণা এবং আরাকান আর্মির সাথে সরাসরি বাংলাদেশের যোগাযোগ করার ঘোষণা এবং ভারতের মহাবিপদের ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকে বিস্তারিত খবরগুলো দেখে আসি। বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্র ভারত প্রতিবেশী সবগুলো দেশের সাথে তাদের সম্পর্ক প্রায় তলানিতে। কোনোভাবেই প্রতিবেশী দেশগুলোর সাথে বৈরিতা কাটিয়ে উঠতে পারছে না তারা। এবার প্রতিবেশী চীন ও পাকিস্তানের সাথে যুদ্ধ বাধা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। হঠাৎ কেন তার এই শঙ্কা? মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। কথায় আছে, যদি নিজে শান্তিতে থাকতে চাও তবে প্রতিবেশীদের শান্তি নিশ্চিত করো। তবে ভারত যেন তার উল্টো পথের যাত্রী। এবার পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে এই দুই দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন দেশটির সেনাপ্রধান। চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেনারেল উপেন্দ্র বলেন, আমাদের স্বীকার করতেই হবে যে চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় 100%। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে। দুদিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে, এটাই বাস্তবতা। জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটিয়ে চলছে বলে দাবি করেছেন ভারতের সেনাপ্রধান। এর ফলে আগামী দিনে উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তবে কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনায় আগের চেয়ে অনেক বেশি কমেছে বলে মনে করেন তিনি। পরিসংখ্যান তুলে ধরে উপেন্দ্র জানান, 2018 সালের পর থেকে কাশ্মীরে সন্ত্রাসমূলক কার্যকলাপের পরিমাণ 83% কমে এসেছে। ভারতীয় সেনাবাহিনীর অক্লান্ত পরিশ্রমকেই এর জন্য কৃতিত্ব দিয়েছেন তিনি। উপেন্দ্র আরো জানিয়েছে, কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ আগের চেয়ে অনেক কমেছে। গত কয়েক বছরে মাত্র 45 জনকে এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে দেখা গিয়েছে। তবে সন্ত্রাস ক্ষোভে কাশ্মীরে বেড়েছে পর্যটনের সংখ্যা। ভারতের সেনাপ্রধান আরো বলেন, অমরনাথ যাত্রায় 5 লাখেরও বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে পর্যটকরা আরো বেশি করে জম্মু ও কাশ্মীরে যাচ্ছেন। ভারতীয় সেনারা দেশের উত্তর পশ্চিমাঞ্চল এই উপত্যকায় সন্ত্রাসের পরিবর্তে পর্যটনের উপর নজর দিচ্ছেন। পাকিস্তান থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপেন্দ্র বলেন, গত বছরে কাশ্মীরে যতজন জঙ্গিকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে 60%ই পাকিস্তানের নাগরিক। ফলে প্রতিবেশী দেশের কাছ থেকে অনবরত বহিরাগত হুমকির সম্মুখীন হচ্ছে ভারত। তিনি আরো বলেন, নিজেদের চরমপন্থার কারণেই ভুগছে পাকিস্তান, নিজেদের আরো গভীর সংকটে ডুবিয়েছে তারা। আমরা পাকিস্তানে স্থিতি অবস্থা চাই, পাকিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক সেটা চাই না। যুদ্ধের শঙ্কা যে ভারত জুড়ে তৈরি হয়েছে সেই কথা এবার নিজের মুখেই স্বীকার করে নিলেন
ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। আর এই যুদ্ধ দেশটিতে আঘাত হানতে পারে চীন পাকিস্তান দুই দিক থেকেই। ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্যই করেছেন তিনি। সম্প্রতি ভারত সীমান্তে পাকিস্তান ও চীনের তৎপরতার পর সেনাপ্রধানের এমন ঘোষণায় হইচই পড়ে গেছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে। আর সেনাপ্রধানের এই বক্তব্য যে নরেন্দ্র মোদীর সরকারকেই আরও চাপে ফেলবে তা সহজেই অনুমেয়। পাকিস্তান চীনের মধ্যে সম্প্রতি যে উচ্চ পর্যায়ের যোগাযোগ চলছে তা যে ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের সেই কথাই জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। সাক্ষাৎকারে তিনি জানান, পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে আর এই দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে। উপেন্দ্র দ্বিবেদী বলেন, চীন পাকিস্তানের এই যোগাযোগ ভার্চুয়াল মাধ্যমে আরও গভীর। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসা নিয়েও উদ্বেগের কথা তুলে ধরেন তিনি। দুই দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে যে সেটাকে বাস্তব বলেই স্বীকার করে নেন সেনাপ্রধান। সাম্প্রতিক কাশ্মীর উত্তেজনা নিয়েও কথা বলেন উপেন্দ্র দ্বিবেদী। জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ ঘটে চলেছে বলেও মন্তব্য করেন সেনাপ্রধান। শঙ্কা জানান, উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ আরও বৃদ্ধির। স্পর্শকাতর এই অঞ্চলটিকে ঘিরে যত সন্ত্রাসী তৎপরতা আছে তার দায় দেন পাকিস্তানকে। চীন পাকিস্তান দুই প্রতিবেশীর সাথেই সম্প্রতি সম্পর্কের ব্যাপক অবনতি ঘটেছে ভারতের। কাশ্মীরে ভারতীয় বাহিনীর সাথে ঘটছে সংঘর্ষের ঘটনাও। দুই বাহিনীর সংঘাতে হতাহতের ঘটনাও রয়েছে। সীমান্তে দুই বাহিনীর উত্তেজনার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভারত পাকিস্তান বাগযুদ্ধও। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধানের যুদ্ধের হুঁশিয়ারির পর ইসলামাবাদের কাছ থেকে কাশ্মীর ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রীও। পাকিস্তানি নয়, নরেন্দ্র মোদীর দেশটি সীমান্তে তীব্র চাপে রয়েছে চীনের কাছ থেকেও। এনডিটিভি সম্প্রতি এক রিপোর্টে বলেছে, যে কোনো সময় যেন সীমান্তে সেনা মোতায়েন করা যায় সেই উদ্দেশ্যে লাদাখ সীমান্তে ব্যাপক অবকাঠামো গড়ে তুলেছেন শি জিনপিং। ভারত সীমান্ত লাগোয়া এসব অবকাঠামোর পাশাপাশি সব ঋতুর জন্য উপযোগী সরবরাহ রুটও গড়ে তুলেছে চীনা বাহিনী। ভারতকে চাপে রাখতে পাকিস্তান ও চীন নিজেদের সহায়তা ও যোগাযোগ বাড়িয়েছে। দুই দেশের সেনারা অংশ নিচ্ছে একের পর এক মহড়ায়। উল্টো দিকে বিশ্ব মঞ্চে এখন প্রায় একা ভারত। যুক্তরাষ্ট্রের সাথে চলছে টানাপোড়েন। প্রতিবেশী বাংলাদেশের সাথেও খুব একটা ভালো সময় যাচ্ছে না দেশটির। রাখাইনের শক্ত অবস্থানে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। এর মাধ্যমে রোহিঙ্গা সমস্যা সমাধানের পথও খুঁজে বের করছে বাংলাদেশ। এই প্রথমবারের মতো সরকারের উচ্চ মহল থেকে স্বীকার করা হলো যে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। এর আগে সরকারের উচ্চ পর্যায়ে থেকে এমন সিদ্ধান্ত দেওয়া হয়নি। আরাকান আর্মির সাথে কি সিদ্ধান্ত নিল বাংলাদেশ? তারা কি রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে, নাকি বাংলাদেশ নতুন করে রোহিঙ্গা সংকট তৈরি হবে? এছাড়াও মিয়ানমারের সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের অবস্থান নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে কি সিদ্ধান্ত হলো, এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের প্রতিবেদনে। শুরুতেই জানিয়ে রাখি, কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া 29 জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান। ফেরত আনা জেলেদের মধ্যে 15 জন বাংলাদেশি এবং 14 জন রোহিঙ্গা নাগরিক। টানা 11 মাস মিয়ানমারে রাখাইন রাজ্যের সরকারি জান্তা বাহিনীর সঙ্গে টানা সংঘর্ষ চলাকালে গত 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউন দখল করে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। এরপর আরাকান আর্মির সদস্যরা নাফ নদীতে তাদের জলসীমানায় অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে সীমান্তে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। আর মিয়ানমারের বাংলাদেশ সীমান্ত লাগোয়া অধিকাংশ এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে রয়েছে। এতে বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতা থাকায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিভিন্ন ঘটনা ঘটেছিল। এখন সবাইকেই সসম্মানে ফেরত দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।
মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান। তিনি আমাদের জানিয়েছেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং রোহিঙ্গাদের প্রত্যাবাসনের স্বার্থে মিয়ানমারের রাখাইন রাজ্যের প্রায় 90% দখল করে থাকা আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির সিন্ডিকেট হলে রোহিঙ্গাদের বিষয়ে আয়োজিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় খলিলুর রহমান এই কথা বলেন। রাখাইনের পরিস্থিতি এবং বাংলাদেশের উপর এর প্রভাব শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। এই প্রথম সরকারের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা প্রকাশ্যে জানালেন বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখছে। মিয়ানমারে 2021 সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল নেয় জেনারেল মিন অং হ্লাইং। এরপর থেকে দেশটির সহিংসতা শুরু হয়। রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে আরাকান আর্মি লড়াই করছে। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের পুরো 271 কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। খলিলুর রহমান বলেন, যেদিন আরাকান আর্মি সীমান্তে তাদের পতাকা উত্তোলন করেছিল সেদিনই বুঝতে পেরেছিলাম যে এটি একটি নতুন বিশ্ব, ফলে তাদের সঙ্গে যুক্ত হতে হবে। আমি বুঝতে পেরেছিলাম যে আরাকান আর্মিকে একটি সংকেত পাঠানো খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এটি আমাদের সীমান্ত এবং আমাদের এটিকে রক্ষা করতে হবে, সুরক্ষিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে আমরা অন্য প্রান্তে যে আছে তার সঙ্গে সহযোগিতা করে কাজ করব। আমরা একটি নির্দিষ্ট স্তরে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। খলিলুর রহমান জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের আগে তিনি জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে বৈঠক করেন। মানবিক বিবেচনার বিষয়টিতে অগ্রাধিকার থাকলেও আরাকান আর্মিকে অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে হবে। পাশাপাশি দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে আরাকান আর্মি সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে উন্মুক্ত সংলাপ অব্যাহত রাখতে হবে। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতা ঐতিহাসিকভাবে বাংলাদেশের নিরাপত্তায় ঝুঁকি তৈরি করে আসছে। রাখাইনের বেশিরভাগ অংশই আরাকান আর্মির দখলে, ফলে সীমান্তবর্তী এলাকায় হামলা, অস্ত্র চোরাচালান, মাদক পাচার, মানব পাচার এবং রোহিঙ্গাদের স্থানচ্যুত হওয়ার আশঙ্কা অনেক গুণ বেড়েছে। জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত কৌশলগত নীতি ও কূটনীতি আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং রাখাইন সমস্যার শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে পারে। মিয়ানমারে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ সুফিউর রহমান রাখাইনের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে বলেন, ইতিমধ্যে 7.5 লাখ মানুষ রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়েছেন। রাখাইনে দরিদ্রতা উদ্বেগজনক পর্যায়ে উঠে গেছে। তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থিতিশীল ভূমিকা পালন করতে পারে, প্রধানত মানবিক সহায়তা প্রদান এবং চট্টগ্রাম ও রাখাইনের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে। জাতীয় স্বার্থ সুরক্ষায় বাংলাদেশকে কঠোর অবস্থান নিতে হবে এবং ধীরে ধীরে ও নীরবে প্রবেশ করা রোহিঙ্গাদের ঢলও বন্ধ করতে হবে। বাংলাদেশকে তার নিরাপত্তার উদ্বেগ বিবেচনায় অর্থনৈতিক ও কূটনৈতিক লক্ষ্যগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। সার্বভৌম দেশ হিসেবে যাদের সঙ্গে কাজ করা দরকার, বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করবে। আরাকান আর্মির কাছে বিষয়টি পরিষ্কার করা হয়েছে যে সম্মানের সঙ্গে রোহিঙ্গাদের ফেরত নিতে হবে এবং তারাও জানিয়েছে তারা রোহিঙ্গাদের ফেরত নেবে যখন রাখাইন পরিস্থিতি স্থিতিশীল হবে। এছাড়া বাংলাদেশ ছাড়া রাখাইনের অর্থনৈতিক রুট নেই। ভারতের মধ্য দিয়ে তাদের কর্মকাণ্ড চলমান রাখা কঠিন। এখন তারাও চাইবে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা হচ্ছে। সারা দেশে তালিকা করা হচ্ছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের। থানায় থানায় নির্দেশনা পৌঁছে গেছে। মূলত 5টি বিষয় খোঁজ নিতে বলা হয়েছে নির্দেশনায়। তবে পুলিশ বলছে, হয়রানি বা মামলার জন্য নয়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গতিবিধি নজরদারিতে রাখতেই তালিকা হচ্ছে। শুধু ছাত্রলীগ নয়, নিষিদ্ধ সব সংগঠনের নেতাকর্মীদের বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক
রাজনৈতিক সম্পৃক্ততা, সামাজিক কার্যক্রম এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা বুঝতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 5 আগস্টে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নিষিদ্ধের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে আছেন। আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। থানায় থানায় পাঠানো চিঠিতে ছাত্রলীগের নেতার পূর্ণ নাম ও পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, রাজনৈতিক পরিচয় ও সংগঠনের অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্য এটি প্রযোজ্য। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে রয়েছেন, কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন। গত বছরের 23 অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।